দর্শক এই মুহূর্তে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক আছেন আয়াতুল্লাহ বেহেশতি কেন্দ্রীয় সমন্বয়ক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনএসইউ শিক্ষার্থী এবং সেই সাথে রয়েছেন সানজিদা আক্তার স্বর্ণার সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনএসইউ শিক্ষার্থী। আপনাদের দুজনকে নিউজ 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দুজনের কাছেই জানতে চাচ্ছি যে আপনাদের আন্দোলন সফলের পথে এবং এই পর্যায়ে কোটা আন্দোলন থেকে শুরু করে ধাপে ধাপে এখন সরকার পরিবর্তন হলো নতুন বাংলাদেশের সূচনা, যেটা আমরা সবাই বলছি, সেক্ষেত্রে নতুন বাংলাদেশের রূপরেখা আপনারা কিরকম দেখছেন? প্রথম অবস্থানে বলতে চাই সবাইকে অত্যন্ত ধন্যবাদ যারা আমাদের সাথে গণমানুষের প্রথমে এটা ছাত্র আন্দোলন থাকলেও পরবর্তীতে এটা গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছিল এবং সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখুন, বর্তমান পরিস্থিতিতে আমাদের সামনে দুটো বিষয় আসছে। একটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়, আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন বর্তমানে বিজয় উল্লাস করতে চেয়ে যে ধরনের বিক্ষিপ্ত কিছু ঘটনার সৃষ্টি হয়েছে। যদিও আমি স্পষ্টভাবে বিশ্বাস করতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাধারণ শিক্ষার্থী যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তারা কখনোই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে না এবং তারা কখনোই কোনো ধরনের ভ্যান্ডালিজম, ভাঙচুর কিংবা ধর্মীয় দাঙ্গার দিকে যাবে না। বরং আমি বলতে চাই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা সরকার যেই ধরনের উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে দেশে যে একটা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে সেটার জন্য সম্পূর্ণ দায়ভার তার উপর, এবং এটা আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করি যদি আমাদেরকে কেউ এই ধরনের ব্লেমে ফেলে দেয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যেখানে আমরা প্রস্তাব করেছি যে আমরা খুব শীঘ্রই 24 ঘন্টার মধ্যে আমরা জানানোর চেষ্টা করব যে আমরা আমাদের ডক্টর ইউনূস স্যারকে আমরা তাকে প্রধান করে যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা দিচ্ছি সেটা গৃহীত হোক এবং খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে আমাদের যে চলমান যে সংকট রয়েছে সেটা নিরসন করার চেষ্টা করা হোক। আর আমাদের বিচার বিভাগীয় স্বাধীনতার যে বিষয়টি রয়েছে সেটি অবিলম্বে নিশ্চিত করা হোক এবং আমাদের যে ভাইদেরকে আটক করা হয়েছে অন্যায়ভাবে, যাদেরকে এতদিন পর্যন্ত আটকে রাখা হয়েছে, অনেকে রিমান্ডে দেওয়া হয়েছে, অনেকে ইনজুর্ড অবস্থায় আটক করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আমরা কখনোই চাই না যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে যেটা 50 বছর যাবৎ স্বাধীনতা লাভ করেছে এবং বর্তমানে আমরা দ্বিতীয়বারের মতো একটা মুক্তিযুদ্ধ বা গণজোয়ার গণ অভ্যুত্থান দেখেছি, সেটা কোনোভাবে নস্যাৎ হতে দেওয়া যায় না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের 9 দফা দাবি থেকে শুরু করে 1 দফা যেটা দাবি ছিল স্বৈরাচার হটাও, সেই দাবিতে আমরা অটল ছিলাম এবং আমরা আমাদের ইনিশিয়াল স্টেপ বা প্রথম যেটা আমাদের করণীয় সেটা আমরা মাত্র সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি। আমাদের সামনে আরও অনেক কাজ আছে এবং আমাদের সামনে খুব দূর পাড়ি দিতে হবে, অনেক দূর পাড়ি দিতে হবে। তো অবশ্যই সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে এবং সাধারণ শিক্ষার্থীদের যে রূপরেখা প্রণয়ন করার চেষ্টা করছি বা যে রূপরেখা দেবে সেটা মেনটেন করে যাতে অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা গঠন করা হোক। সেক্ষেত্রে জানতে চাচ্ছি যে এখন এই পর্যায়ে আপনারা কেমন বাংলাদেশ চান এবং ঠিক কতটা সহজ মনে হচ্ছে এই পর্যায়টি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আমরা সাধারণ শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মের নামই দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সব থেকে বেশি যে প্রবলেমটা হয়ে থাকে যে বৈষম্য নিয়ে আমাদেরকে একটা বিষয়, আমরা যে কোনো সরকারি চাকরি থেকে শুরু করে যে কোনো স্থানে আমরা বৈষম্য নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা এই বিষয়টাকে সামনে এই কারণে নিয়ে আসছি যে কোনো একটা দেশের অবকাঠামো যদি উন্নয়ন করতে চান বা অবকাঠামো যদি পরিবর্তন করতে চান, যে ভঙ্গুর যে ঘূর্ণে ধরা ছাত্র যে সমাজ রয়েছে, অবশ্যই আপনাকে প্রথমে বৈষম্য দূর করতে হবে প্রথমত। দ্বিতীয়ত বিচার বিভাগীয় স্বাধীনতা লাভ করতে হবে। কারো পলিটিক্যাল পরিচয় কিংবা কারো রাজনৈতিক পরিচয়ের উপর ভিত্তি করে তাকে কোনো স্থানে অধিষ্ঠিত করা, এটা সম্পূর্ণ বায়াসনেসের কাজ করবে এবং নতুন স্বৈরাচার তৈরি করতে এটা বেগবান করবে। তো কাজেই আমাদের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হবে বৈষম্য দূর করা এবং দ্বিতীয়ত বিচার বিভাগীয় স্বাধীনতা লাভ করা। এবারে আমি স্বর্ণার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ছাত্রী হয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এরকম আন্দোলন এবং সেখানে সফলতার দ্বারপ্রান্তে আপনারা, সেক্ষেত্রে সকলের সাপোর্ট যদি আমি বলি বা কিরকম ছিল প্রতি জার্নিটা? সবাইকে প্রথমে আমি বিজয়ের শুভেচ্ছা দিচ্ছি, কিন্তু আসলে কি আমরা বিজয়টা যেভাবে উদযাপন করছি কিন্তু সেটা কি আসলে ঠিক? আমরা তো ধ্বংসলীলায় লিপ্ত হয়ে যাচ্ছি। আর আমার কথা বলতে গেলে আমি নিজে একজন প্রশাসনিক পরিবারের সন্তান, সেই ক্ষেত্রে আপনাদের মতো আমি আসলে বিজয়টা উদযাপন করতে চেয়েও পাচ্ছি না, যেখানে আমি নিজে একজন নর্থ সাউথ ইউনিভার্সিটির সহ সমন্বয়ক হিসেবে ছিলাম। পুরোটা জার্নিতে আমি আমার 100% দিয়েছি, আমি আপনাদের সাথে যোগদান করেছি, আন্দোলনে ছিলাম, সব কিছুই করেছি, কিন্তু আমি আমার বিজয়টা আপনাদের মতো উদযাপন করতে পারছি না। কারণ কাল রাতে বিচারপতি ভবনে কিছু মানুষ অ্যাটাক করেছিল, আমার পরিবারের উপর অ্যাটাক হয়েছে, আমার ফ্যামিলির উপর অ্যাটাক হয়েছে। আমি জানি সবার এই এক জায়গা থেকে রাগ রয়েছে, অভিমান রয়েছে, পুরো সিস্টেমটার উপর অভিমান রয়েছে, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, এখানে অনেক মানুষ আছেন, প্রশাসনিক কাঠামোতে অনেক মানুষ আছেন যারা আমাদের পক্ষে শুরু থেকেই ছিল।
আমি একজন প্রশাসনিক পরিবারের সন্তান হয়েও আমি আপনাদের সাথে যোগদান করেছি, আন্দোলনে ছিলাম। তো সেটাই বলতে যাচ্ছি যে আমি এখানে সবাই অন্যায় করেনি, সবাই বায়াসনেস দেখায়নি, অনেকেই ছিল যে আমাদের পক্ষে, কিন্তু হয়তোবা আওয়ামী লীগ সরকার কিংবা এই স্বৈরাচারের বিরুদ্ধে গিয়ে তারা আমাদের মতো সাহসটা দেখাতে পারেনি। কিন্তু তারা ভিতর থেকে আমাদের অনেকভাবে সাহায্য করেছে, আমাদের পক্ষে ছিল। এখনো অনেক বিচারপতি, অনেক আইনজীবী, অনেক সরকারি কর্মচারী কর্মকর্তা রয়েছে যারা আমাদের পক্ষে ছিল, এখন আছে। তো আমরা না তাদের ফ্যামিলিকে ধ্বংস না করি, তাদের পরিবারকে ধ্বংস না করি, তাদেরকে ধ্বংস না করি, তারা আমাদের উজ্জ্বল, আমরা একটা স্বাধীন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, আমরা একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠন করতে চাচ্ছি, সেইখানে আমরা তাদেরকে আমরা আহ্বান করি, তাদের সাহায্য আমরা নেই। তারা ছিল দেখে আজ পর্যন্ত বাংলাদেশ ধ্বংস হয়নি, সেই মানুষগুলোকে আমরা খুঁজে বের করি, তাদের সাহায্যে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ গঠন করতে চাচ্ছি। আমরা সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা কোনো প্রকার সরকারি অফিস, আদালত, বাসভবন কিছুই আমরা ধ্বংস করব না, এগুলো সব কিছু আমাদের। আর সরকারি কর্মচারী কর্মকর্তা কারো উপর আমরা কোনো রকমের ধ্বংসলীলা লিপ্ত হয়ে তাদেরকে অ্যাটাক করব না। যদি কেউ অন্যায় করে থাকে এই স্বাধীন বাংলায় তার বিচার হবে। আমরা অনেক কষ্টে, সবার অনেক কষ্টের বিনিময়ে আমরা আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছি, স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে পেয়েছি। তো আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশকে আমরা ধ্বংসলীলায় লিপ্ত হয়ে সেই স্বৈরাচারতা আমরা নিজেদের মধ্যে প্রকাশ না করি। তো আমরা ধৈর্য ধরেন, আপনারা আমাদের উপর বিশ্বাস রাখেন, ধৈর্য ধরেন, অবশ্যই যারা অন্যায় করেছে তাদের বিচার হবে। ধন্যবাদ। এত বড় একটা আন্দোলন গেল, বলতেই হয় এবারের আন্দোলন, আপনারা এই আন্দোলনে আসলে ইতিহাস সৃষ্টি করেছেন। শুরুর দিকে আন্দোলনের প্রক্রিয়া এবং ঐক্যবদ্ধ থাকার যে বিষয়টা, এই সম্পর্কে জানতে চাই। শুরুর দিকে আন্দোলনে ঐক্যবদ্ধ থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, কারো পরিবারই আসলে সেইভাবে সাপোর্ট দিচ্ছিল না, কারণ এই ব্যাপারটা আসলে এক প্রকার অবিশ্বাস্য ছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে, যেখানে এত খুন হচ্ছে, এতগুলো স্টুডেন্ট মারা গিয়েছে, এত মানে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া, হেনস্থা করা, স্টুডেন্টের ফ্যামিলিকে হেনস্থা করা, এত ধ্বংসলীলা, এর মাঝখানে কারো পরিবারই আসলে কাউকেই সাপোর্ট করছিল না ওইভাবে। কিন্তু আমরা আমাদের পরিবারকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা পারবো, আমাদের পরিবারের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছি, তাদেরকে আমরা বিশ্বাস করাতে পেরেছি যে আমরা পারবো, যেটা আমরা করে দেখিয়েছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তীতে আবারও আমরা আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, এবারে স্টুডিওতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরও দুজন সমন্বয়ক আছেন। হাসিবুল হোসেন শান্ত, প্রধান সমন্বয়ক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনএসইউ শিক্ষার্থী, এবং সেই সাথে রয়েছেন মোহাম্মদ জিহাদ, সহ সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনএসইউ শিক্ষার্থী। দুজনকেই নিউজ 24 স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যদি এই আন্দোলন নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলতে চাই, তাহলে বলবো যে কোটা আন্দোলন থেকেই তো এই গোটা সবকিছু শুরু। সেক্ষেত্রে কোটা আন্দোলনের শুরুর দিকে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের সরব ভূমিকা না থাকলেও পরবর্তীতে তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেক্ষেত্রে ঠিক কি ধরনের স্বপ্ন থেকে আন্দোলনে আপনারা গিয়েছেন, সেই পেছনের গল্পটা শুনতে চাই। তো শুরুতে আমাদের নানাভাবেই হেনস্থার শিকার হতে হয়েছে। আমরা যারা আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলাম তাদের বিভিন্নভাবেই চেষ্টা করা হয়েছে তাদেরকে দমিয়ে রাখার জন্য, তাদের উপর গুলি, লাঠিচার্জ এবং নানাভাবে অত্যাচার করা হয়েছে। যখন দেখেছে তারা দমে যায়নি, তখন তারা বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে, আমাদের এই স্বৈরাচারী সরকার আমাদের বিভিন্ন পন্থা অবলম্বনের মাধ্যমে আমাদের দমিয়ে রেখেছে। যেমন আমরা দেখতে পারি আমাদের নেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল, আমরা যাতে কারোর সাথে কোনোভাবে আলাপ আলোচনা না করতে পারি সেই চেষ্টা করা হয়েছে। আমাদের সমন্বয়কদের মধ্যে অনেকে যেরকম আহত হয়েছেন সেরকমভাবে অনেককে নানাভাবে গ্রেফতার এবং চারদিক থেকে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। এমনকি তাদেরকে থানায় এবং ডিবি অফিসে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে। কিছু কিছু সমন্বয়ক আমরা যারা ছিলাম তারা সিমের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি কিভাবে কি হবে। এটা আমাদের একটা সফল আন্দোলন ছিল, এই আন্দোলনটা আমরা সফল করতে পেরেছি। আর এখানে অবভিয়াসলি ছাত্র জনতার পাশাপাশি প্রথমে এটা ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন, সেখান থেকে এটা চারদিকে ছড়িয়ে পড়ে। আর প্রাইভেট ইউনিভার্সিটি যারা ছিলাম তারা অনেকে হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভয় পেয়েছে, বাট যখন তারা দেখেছে যে তাদের ভাইরা রাস্তায় মরছে, তাদের ভাইরা রাস্তায় মার খাচ্ছে, তখন তারা প্রাইভেট ইউনিভার্সিটির কোনো শিক্ষার্থী হিসেবে আমরা টিকে থাকতে পারিনি। আমরা রাস্তায় বের হয়ে গিয়েছি এবং তাদেরকে সাহায্য করার যথাযথ চেষ্টা করেছি এবং আমাদের যে আন্দোলনটা ছিল সেটা সফলভাবে শেষ করেছি।
জিহাদ, আপনাকে ধন্যবাদ। এবারে শান্ত, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোয় আপনারা কি ধরনের সংস্কার দেখতে চান? দেখুন, বাংলাদেশের রাজনৈতিক যেই সমস্যা ছিল বা দেশের একদম আসল প্রকৃতপক্ষে যে রাজাকার দল দ্বারা আমরা দীর্ঘ 15 বছর স্বৈরশাসকের চরম অব্যবস্থাপনার মধ্যে দিয়ে, অর্থনৈতিক ধ্বংসের মধ্যে দিয়ে আমরা শাসিত হয়েছি। আমরা ছাত্র জনতা, দেশের মানুষ সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন আমাদের লক্ষ্য হলো সামনে এমন স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করা, যেখানে সাধারণ মানুষ মুক্তভাবে কথা বলবে। আমাদের বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতা বা যে কোনো প্রশ্ন তুললে একটি প্রাণও ঝরবে না, কিন্তু বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে ওই দাবি প্রতিষ্ঠিত হবে। আমরা ওইরকম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আমাদের অবকাঠামোগত সম্পদ নষ্ট করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো দেশের সপক্ষের শক্তি, দেশের দেশপ্রেমিক মানুষ, নাগরিক, তারা এর সাথে জড়িত না। সাধারণ শিক্ষার্থী তো কখনোই না। আমরা জানি যে ওই যে শুধুমাত্র স্বৈরাচার শাসকদেরকে আমরা যেভাবে প্রতিহত করেছি, মাঠ পর্যায়ে তাদেরই উত্তরসূরি, তাদেরই রাজাকার শক্তি এখন মাঠ পর্যায়ে এই যে বিভিন্ন নিউজ চ্যানেলের অফিস ভাঙচুর, তারপরে গণভবনে যে আগুন ধরানো, বিভিন্ন অগ্নিসংযোগ, লুট, তারা ওদের সাথে আমরা প্রাথমিকভাবে মনে করতেছি যে তারাই লিপ্ত, দেশদ্রোহীরাই লিপ্ত। আমরা এটাকে সম্মিলিতভাবে প্রতিহত করে আমরা এটা সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সম্মিলিতভাবে প্রাথমিক অবস্থায় ধরে নেবেন যে তারা দেশদ্রোহী, তারা দেশপ্রেমিক না। যারা নৈরাজ্য সৃষ্টি করতে যাচ্ছে তারা ওই যে উত্তরসূরি সন্ত্রাসীদের উত্তরসূরি, আপনারা তাদেরকে বেঁধে ফেলবেন। তারপরে আমরা তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার দেওয়ার পরে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করব। কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ এভাবেই দেখতে চাই। শান্ত, আপনার এই কথা ধরে আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি জিহাদকে। জিহাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বারবার বলার পরেও, কিন্তু কিছুক্ষণ আগেও শান্ত বলছিলেন যে নিউজ চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে সহিংসতা হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, তারপরেও গতকালকেও হয়েছে, আজও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনাদের কি বলার আছে? আমাদের এটা বলার বিষয় যে এখানে সাধারণ শিক্ষার্থীরা যতটা সম্ভব সাহায্য করছে দেশের সম্পদ নষ্ট না করার জন্য। আপনারা দেখতে পারেন গণভবনের সামনে আমাদের শিক্ষার্থীরা বসেছিল যাতে কেউ কিছু নিয়ে না যায়, কিন্তু আমরা যাওয়ার আগেই দেখেছি বিভিন্ন লোকজন এসে গণভবনের জিনিস, আমাদের যেগুলো প্রশাসনিক কাঠামোর জিনিসপত্র এসে নিয়ে যাচ্ছে। এগুলো আমাদের দেশের সম্পদ, এগুলো কারো ব্যক্তিগত সম্পদ না। আমরা এগুলো নষ্ট যারা করে তাদের বিরুদ্ধে অবভিয়াসলি আইনের ব্যবস্থা নেওয়া হবে, কারণ এইগুলো আমাদেরই আবার গড়তে হবে। আমরা যদি এটা নষ্ট করি তাহলে তো এটা আমাদেরই লস, আমাদের নিজেদের টাকা দিয়ে এগুলো গড়া। এখন আমাদের উচিত না এগুলো নষ্ট করা। আর আমাদের সবার কাছে আমাদের পক্ষ থেকে সবার কাছে বিনীতভাবে এটাই অনুরোধ থাকবে যাতে আমরা এই নৈরাজ্য সৃষ্টি না করি। আমরা দেখেছি বিভিন্ন প্রশাসনিক ভবনে আগুন দেওয়া হচ্ছে, এগুলোর থেকে বিরত থাকবো। বিভিন্ন গণমাধ্যমে ভাঙচুর করা হচ্ছে। এরা হয়তো বা কোনো চাপে বা প্রশাসনিক চাপের কারণে আমাদের খবরগুলো প্রচার করতে পারিনি, কিন্তু কথা হলো গিয়ে ভাই এগুলো তো পরবর্তীতে আমাদের সাহায্য করবে। যখন আমরা এই আমাদের যে অঙ্গীকার, আমাদের যে স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার, এটার পিছনে ভাই অনেক কষ্ট করতে হবে এবং সবাইকেই সাহায্য করতে হবে। আমরা আশা করব কোনো প্রকার প্রশাসনিক কাঠামো এবং অন্য কোনো জিনিসপত্র এবং ব্যক্তিগত জিনিসপত্র তো নাই, এমনকি প্রশাসনিক কাঠামো এবং এই গণমাধ্যম এবং বিভিন্ন অফিস আদালত ভাঙচুর থেকে বিরত থাকি। জি অবশ্যই। সেই সঙ্গে জানতে চাচ্ছি, আমাদের সকলেরই বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের স্বপ্ন থাকে। কি মনে হচ্ছে আপনাদের যে নতুন স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন ঠিক কতটি সহজ হবে? আমরা প্রাথমিকভাবে বলতে চাই যে আমাদের যে স্বৈরশাসক, এটার আমরা পতন নিশ্চিত করেছি। আমরা গতকালকে বিভিন্ন প্রচার মাধ্যমে আমাদের দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে চরমভাবে, এরকম আমরা কিন্তু সাথে সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছি যে ছাত্র জনতা, দেশের মানুষ, প্রত্যেক বাহিনী সবাই সম্মিলিতভাবে যে কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তোলা হলে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। যে কোনো আমাদের দেশের স্বার্থের সাথে আমরা আপোষ করব না। সুতরাং আমাদের এখনো অনেক কাজ বাকি। আমাদের দেশে ধ্বংসের চরম অবস্থায় নিয়ে গেছে এই স্বৈরশাসক। আমরা অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেশের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে আমরা সংস্কার করে সামনের বাংলাদেশ আমাদের কাজের মধ্য দিয়েই আমরা প্রতিষ্ঠা করব। এটাই আমাদের সামনের বাংলাদেশের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।
বলে বিশ্বাস অসংখ্য করি। ধন্যবাদ হাসিবুল হোসেন শান্ত এবং মোহাম্মদ জিহাদ আমাদের সঙ্গে নিউজ 24 স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য।